আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউট এবং সোয়ান সলিউশনের লাইভ সেশনে। আজকে আমরা দেখব আমাদের সবথেকে একটা জনপ্রিয় টপিক, যে টপিকটা আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে অনেকেই আমরা কাজ করে থাকি, আবার অনেকে আমরা কাজ করতে চাচ্ছি ইন ফিউচারে। তাহলে টপিকটা আমরা কিভাবে কাজ করতে পারবো, আহ, সেটা নিয়ে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটাকে বলা হইতেছে পেরোল বুককিপিং। এখন পেরোল বুককিপিং মানে অ্যাজ এ বুককিপার হিসেবে একটা সিম্পল কাজ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। বুককিপার হিসেবে একটা পেরোল রিপোর্ট থেকে এক্সেল ফাইল কিভাবে তৈরি করা হয়, এক্সেল ফাইলে থেকে তারপর সেখান থেকে কিভাবে জার্নাল এন্ট্রি দিতে হয়, বুককিপিং এর কাজটুকু করতে হয়। তো সেটা আমরা দেখব কুইক বুকস অনলাইনে পেরোল বুককিপিং এর কাজটা আমরা আজকে দেখার চেষ্টা করব। এছাড়াও পেরোলের জন্য আলাদা কুইক বুক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, কুইক বুকস পেরোল। আমরা ওটাতে যাব না, আজকে আমরা দেখার চেষ্টা করব যে কুইক বুকস অনলাইনে পেরোলের কিভাবে বুককিপিং এর কাজটা করতে হয়। তো আমরা আগে একটা পেরোলের রিপোর্ট দেখে আসি সবাই। এটা হচ্ছে ইউএস এর একটা পেরোল রিপোর্ট। এই রিপোর্টটা তিনজন এমপ্লয় আছে, তিনজন এমপ্লয়ি তাদের ডিটেলস, একটা পেরোল রিপোর্টের মধ্যে কিছু জিনিস থাকে। তার মধ্যে প্রথমত থাকে হচ্ছে তাকে কিছু রেগুলার পেমেন্ট করা হয়। তারপরে হচ্ছে কিছু তার পেমেন্ট থেকে কিছু ডিডাকশন বা কর্তন করা হয়। তারপরে সে প্রতিষ্ঠানের আহ, মালিকের কর্মচারীর পক্ষ থেকে কিছু ট্যাক্স প্রদান করে। আবার দেখা যায় যে প্রতিষ্ঠানে যে কর্মচারী আছে তারাও কিছু ট্যাক্স প্রদান করে। তো এখন এই যে পেরোল রিপোর্টটা, এই পেরোল রিপোর্টটা কোথায় পাওয়া যায়? পেরোল রিপোর্টটা পাওয়া যায় যখন কুইক বুকস এর পেরোল যদি কেউ সাবস্ক্রিপশন কিনে, সেখানে যদি মেনটেন করা হয় পেরোলের যে বিভিন্ন তিনটা প্যাকেজ আছে, সেই তিনটা প্যাকেজকে যদি যে কোনো একটা সাবস্ক্রাইব করে যদি পেরোল প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট করা হয়, তাহলে এই পেরোলের ডিটেলসটা মানে খুব সহজে এবং অনায়াসেই সেখান থেকে পেরোলের ডিটেলসটা পাওয়া যায়। তো এখন আমরা পেরোলের রিপোর্ট তো দেখলাম, সেখান থেকে পেরোলের রিপোর্ট আমার ক্লায়েন্ট আমাকে দিবে। দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে জার্নাল দেওয়া। তো এখন জার্নালটা আমরা কিভাবে দিব, বা এই যে পুরা পেরোল রিপোর্ট থেকে আমাদের একটা প্রথমে এক্সেল শিট রেডি করতে হবে, বা সেই এক্সেল শিটের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কিভাবে জার্নাল এন্ট্রি করে। তো আসেন আমরা চলে যাই, পেরোলের রিপোর্টটাকে আমি একটু আহ দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। পেরোলের রিপোর্টটা, এটা হচ্ছে পেরোলের রিপোর্ট। এখন পেরোল রিপোর্টের মধ্যে রবার্ট সি ফকনার এবং জেমস কে সুয়ারেজ, তাদের নেট অ্যামাউন্ট দেওয়া আছে, তাদের পে ডেট কত সালে পে করা হয়, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তাদের পেইটা আছে সেটা দেখাচ্ছে। জন কে সুয়ারেজের পে ডেট দেখাচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সেটাও দেখাচ্ছে। নেট অ্যামাউন্ট, এই অংশটা হচ্ছে নেট অ্যামাউন্টের। আমরা বেসিক্যালি দুইজন ব্যক্তির একসাথে আমরা কাজটা করব। তো প্রথমে দেখেন, প্রথমে একটা পেরোল রিপোর্টে কি কি জিনিস থাকে? পে, যেটা রেগুলার পেমেন্ট করা হয়। তারপরে কিছু ডিডাকশন থাকে। তারপরে কিছু এমপ্লয়ি পেইড ট্যাক্স, মানে এমপ্লয়ি কিছু ট্যাক্স পরিশোধ করে। তারপরে এমপ্লয়ার কিছু ট্যাক্স পরিশোধ করে এমপ্লয়ির হয়ে। তাহলে এই চারটা জিনিস আমরা বিবেচনা নিয়ে আসবো। তো সর্বপ্রথম এখানে আমরা যদি পেরোলের জার্নালে যে রিপোর্টটা, জার্নালের রিপোর্টটা একটু দেখার চেষ্টা করব। পেরোলে জার্নাল রিপোর্টটা দেখার চেষ্টা করবো। আমাদের যে প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব পে, যেই অ্যামাউন্ট গুলা কর্মচারীকে আপনার প্রতিষ্ঠান পে করতেছে, সেগুলাকে আমরা সর্বপ্রথম ডেবিট করব। দেখেন, পেইড টাইম অফ ৩,১৯০, সেটা যেহেতু রেগুলার পেমেন্ট করা হইতেছে, সেটার নাম হবে স্যালারি অ্যান্ড ওয়েজেস। তারপরে ওভার টাইম পে ১১,১১১০, দুইজনের একসাথে আমরা জার্নালটা করতেছি। তারপর হলিডে পে ৩২০, তারপরে হচ্ছে বোনাস ১৮০, কমিশন হচ্ছে $৮০। এই যে প্রত্যেকটা জিনিস আমরা সর্বপ্রথম কি করলাম, ডেবিট করে নিলাম। তাহলে সর্বপ্রথম আমরা যে অ্যামাউন্ট গুলাকে পে করা হলো আপনার কর্মচারীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেগুলাকে সর্বপ্রথম ডেবিট করলাম। তারপরে তারপর লাস্টের যে কলামটা থাকে এমপ্লয়ার পেইড ট্যাক্স, এমপ্লয়ার পেইড ট্যাক্স। এখন এমপ্লয়ার পেইড ট্যাক্স বলতে কি বোঝায়? এমপ্লয়ার পেইড ট্যাক্স বলতে বোঝায় হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের যে মালিক আছে, সে প্রতিষ্ঠানের মালিক কর্মচারীর পক্ষ হয়ে কিছু ট্যাক্স
পরিশোধ করে। তাহলে সেই ট্যাক্স গুলাকে আমরা, যেহেতু এগুলা আমার প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স, প্রথম কথা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স, আমরা প্রথমে কি করতেছি, পেরোলে জার্নালটা করতেছি। তাহলে প্রতিষ্ঠানের জন্য যেহেতু এক্সপেন্স, তাহলে প্রতিষ্ঠানের জন্য যেহেতু এক্সপেন্স, তাহলে মালিক যে ট্যাক্স গুলাকে পরিশোধ করে থাকে এমপ্লয়ের হয়ে, সেই ট্যাক্স গুলাকে সর্বপ্রথম ডেবিট করা হয়েছে। ঠিক আছে? ফুটা এমপ্লয়ার ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, তারপরে মেডিকেয়ার এমপ্লয়ার ট্যাক্স, এনসিএসইউআই এমপ্লয়ার ট্যাক্স। এখন ফুটা বলতে কি বোঝায়? ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট। এটা একেক দেশের কিন্তু, এগুলো কিন্তু প্রত্যেকটা মিনিংফুল আছে। ঠিক আছে? আপনারা মিনিং সহ গুগলে সার্চ করলেই পাবেন ফুটা ট্যাক্স কি, এনসি কি, এসইউআই এমপ্লয়ার ট্যাক্স কি, এই প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে। তারপরে এরপরে প্রতিষ্ঠানে যে কর্মচারীকে যে স্যালারিটা দেওয়া হয়, সেখান থেকে কিছু ডিডাকশন করা হয়। সেখান থেকে কিছু ডিডাকশন বা কর্তন করা হয়। সেই ডিডাকশন গুলাকে আমরা পেয়েবল, যেহেতু প্রতিষ্ঠান থেকে আহ, কর্মচারীকে যখন টাকা পরিশোধ করা হচ্ছে তখন সেই ট্যাক্স গুলাকে দেওয়া হচ্ছে, তাহলে এইটাকে ক্রেডিট করা হবে পেয়েবল নামে। এরপরে প্রতিষ্ঠানের যে কর্মচারী, সে কি করছে, সে তো নিজেও কিছু ট্যাক্স পরিশোধ করছে, তাই না? যেমন ফেডারেল ইনকাম ট্যাক্স, তারপরে হইতে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, তারপরে হইতেছে সিএ ইনকাম ট্যাক্স, এনসি ইনকাম ট্যাক্স। এই যে ট্যাক্স গুলা সে যে দিল, তাহলে এগুলা কি পেয়েবল নামে কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এগুলা পেয়েবল নামে ক্রেডিট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে একটু আগে যে প্রতিষ্ঠানের মালিক কর্মচারীর পক্ষ হয়ে কিছু ট্যাক্স পরিশোধ করছে, সেগুলা একবার আমরা ডেবিট করব এক্সপেন্স হিসেবে, আবার পেয়েবল দিয়ে ক্রেডিট করব। ঠিক আছে? তাহলে দেখেন জার্নালটা আমি মার্কিং করে দিছি, তাহলে আপনাদের জন্য বুঝতে হবে। তাহলে সর্বপ্রথম রেগুলার পে যেটা করা হয়, সেগুলাকে আমরা ডেবিট করে দিলাম। রেগুলার পেটাকে আমরা ডেবিট করে দিলাম। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, তাহলে প্রতিষ্ঠানের মালিক যেগুলো দিচ্ছে সেগুলো একবার খরচ হিসেবে ডেবিট করব, তারপর পেয়েবল হিসেবে ক্রেডিট করে দিব। তারপরে এমপ্লয় যত তার ডিডাকশন আছে, তা সেগুলাকে ক্রেডিট করব পেয়েবল নামে, এবং এমপ্লয় যত ট্যাক্স প্রদান করে সে ট্যাক্স গুলাকে পেয়েবল নামে ক্রেডিট করে দেব। আর বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটা নাম হবে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। মানে ডেবিট এবং ক্রেডিটের যে পার্থক্যটা, সেটা থাকবে হইতেছে ৩,৫৫৮.২৭। তাহলে এই জার্নালটা আমরা কিভাবে দিব এবং কয় তারিখে দিব, সেটা ইম্পর্টেন্ট, তাই না? এখানে আমার কিন্তু দেওয়াই আছে, দেখেন প্রত্যেকটা ব্যক্তির নিচে তাদের নেট অ্যামাউন্ট কত। আমি কিন্তু দুইজনে একসাথে দিছি, ৬/৪/২০২৩ থেকে ৬/১০/২০২৩। তাহলে এইখানে মান্থ এন্ড যে পেরোলটা ৬/১০/২০২৩-এ এই জার্নালটা আমরা প্রদান করব। এখন এই জার্নালটা প্রদান করার জন্য অবশ্যই আমরা জানি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট হেড গুলা থাকতে হবে। এখন এই যদি অ্যাকাউন্ট হেড গুলা না থাকে, তাহলে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট হেড গুলা চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে ম্যানুয়ালি অথবা বাল্ক কোয়ান্টিটিতে আপনারা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে? এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করুন। এরপর আসেন পেমেন্ট। এখন পেমেন্ট দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেবল, মানে প্রকৃতপক্ষে আপনার কর্মচারীকে কত টাকা পরিশোধ করা হচ্ছে সেটা যদি, আচ্ছা, তাহলে আমাদের প্রকৃতপক্ষে কর্মচারীকে দেওয়া প্রয়োজন পড়তেছে, পেয়েবল কত সৃষ্টি হয়েছে, ৩,৫৫৮.২৭। ৩,৫৫৮.২৭, এটা দেখেন প্রকৃতপক্ষে আপনার কর্মচারীকে পে করতে হবে, তাই না? আপনার হিসাব করে কিন্তু এটাই আসছে। একটু ভালো করে যদি দেখেন জার্নালের মধ্যে লাস্টে হিসাব করে ৩,৫৫৮.২৭। আর আমরা যদি আমাদের যে রিপোর্টটা আমরা তৈরি করছি আমাদের পিডিএফ থেকে এক্সেল, এখানে দেখেন নেট অ্যামাউন্টও কিন্তু ৩,৫৫৮.২৭। তাহলে যখন পেমেন্ট করতে যাব, আমরা প্রথম পেমেন্টে আমরা দিব স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। এটা কয় তারিখে, যে তারিখে আমাদের পেমেন্ট করা হয়েছে। আমাদের এখানে পেমেন্ট ডেট হচ্ছে ৭/১/২০২৩-এ আমরা এই পেমেন্টটা দিব। প্রথম জার্নালটা দিব স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট ব্যাংক অর ক্যাশ ক্রেডিট, অথবা আপনি যেই মেথডে পে করতেছেন, মানে যে ব্যাংক থেকে আপনি টাকাটা দিচ্ছেন সেটাকে করবেন ক্রেডিট। তারপরে পেমেন্ট ডেট হবে যতগুলা পেয়েবল আপনি সৃষ্টি করছেন, এখানে প্রথম জার্নালে পেয়েবল যতগুলা পেয়েবল আপনি সৃষ্টি করছেন স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ব্যতীত, সবগুলাকে আপনি ডেবিট করে দিয়ে আপনার যে ব্যাংক অথবা যে মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতেছেন সেটাকে আপনি ক্রেডিট করে দিবেন। তাহলে একটা
ইউএস এর পেরোল যে রিপোর্ট থাকে একটা পিডিএফ থেকে আমরা যখন একটা এক্সেল শিট রেডি করছি সেখান থেকে আমরা জার্নাল দিলাম। প্রথম জার্নালটা দিলাম হচ্ছে মান্থ এন্ড পেরোলের জার্নাল দিলাম। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বের করলাম স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল কত টাকা দিতে হবে। এখানে কি করলাম, আমি যদি আরেকবার সংক্ষেপে ডেসক্রাইব করি, আমার রেগুলার পেমেন্টগুলোকে আমি করব ডেবিট, তারপরে হচ্ছে এমপ্লয়ার পেইড ট্যাক্স সেটাকে করব ডেবিট, যত ধরনের ডিডাকশন সেগুলোকে ক্রেডিট করব, তারপরে হচ্ছে এমপ্লয় পেইড ট্যাক্স ক্রেডিট এবং এমপ্লয়ার পেইড ট্যাক্সের যে পেয়েবলটা সেটাকে ক্রিয়েট করে দেবো। এরপরে পেমেন্টের ডেটে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ডেবিট এবং আমি যে মেথডে পে করব সেটাকে ক্রিয়েট করে দেবো। আর লাস্টে গিয়ে আরেকটা পেমেন্ট ডেটে আরেকটা আমার জার্নাল দিতে হবে, যতগুলা স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল ব্যতীত যতগুলো আমার পেয়েবল সৃষ্টি হয়েছে সেগুলোকে ডেবিট করে তারপরে যে মেথডটাকে আমি দিচ্ছি সেই মেথডটা ক্রিয়েট করে দেবো, যে মেথডে পেমেন্ট করা হচ্ছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে পেরোলের রিপোর্ট কেমন হয় একটা পেরোলের রিপোর্ট কেমন হয়, তারপরে পেরোলের জার্নাল, সেই রিপোর্ট থেকে যদি আমরা এক্সেল শিট তৈরি করি সেটা কেমন হয়, তারপর সেখান থেকে আমার জার্নাল যে দিতে হয় সেটা কিভাবে দিতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের পেরোলের কিভাবে কুইক বুকস অনলাইনে বুক কিপিং করতে হয়। এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে পেরোল নামেও কিন্তু আলাদা একটা সফটওয়্যার আছে। তো এটা কি মিক্স আপ করা যাবে না? আমরা কুইকবুকস অনলাইনে যে বুক কিপিং এর যে অংশটা সেটা আমরা দেখার চেষ্টা করলাম। যে পেরোলটাকে কিভাবে জার্নাল এন্ট্রির একটা রিপোর্ট থেকে কিভাবে এক্সেল শিট করে সেখান থেকে জার্নাল এন্ট্রি দেওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।